গতদিন আমরা গেছিলাম বিকাশ ভবনের শিক্ষা দপ্তরে, এলিমেন্টারি এডুকেশনের প্রধান আধিকারিকের সাথে কথা বললাম। তারপর সেখান থেকে আমি মোহিত গেছিলাম ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস যে মেন দপ্তর, সেখানে গেছিলাম সল্টলেকে। বিস্তারিত মানে বিষয়ে অনেক কথা হয়েছে, সে বিষয়ে আজ একটু অনেকে জিজ্ঞাসা করছিলেন দাদা কী অবস্থা। তো সবাই কেমন আছেন? লাইভে দেখতে পাচ্ছি আমাদের সকলের প্রিয় দাদা অর্পণ মুখার্জি দাদা এসে খুব ভালো মানে মাধ্যমিকের ইংলিশ পড়ান, লাস্ট মিনিট সাজেশন দিয়েছেন। লাইভে দেখতে পাচ্ছি মালদা থেকে আমাদের প্রসেনজিৎ স্যার আছেন, আমাদের মুর্শিদাবাদের ভিক্টর ভাই রয়েছে। কমেন্ট চাইছি। মালদা থেকে পূজা সাহা আছে। উত্তম ভাই, উত্তম স্যার বলছেন যে ভালো, আর তুমি কেমন আছো? ভালো, এই চলছে। অসীম বাপু বলছেন দাদা কেমন আছেন? ভালো, তো সবাই আমরা একই রকম পরিস্থিতির মধ্যে আছি। বেশ কয়েকটা কথার জন্য আমি লাইভে এলাম, মানে লাইভটা করা এটা ভালো লাগে না কিন্তু করতে হয়। তোয়েব স্যার ভালো, দাদা ভালো, মোটামুটি ভালো আছি। অনুষ্মান স্যার বলছেন কেমন আছো? এই সবাই একরকমই আছি। অসীম স্যার বলতে দাদা আর কতদিন ওয়েট করতে হবে? এই প্রশ্নগুলো জবাব সব পেয়ে যাবেন। আরও কিছু কথা বলবো যে নোটিশ কি, মানে বর্তমানে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান বা কি পরিস্থিতি, এইসব বিষয়ে আমার যে ব্যক্তিগত মতামত, যে বিষয়ে আজ কিছু বলবো। বেশিক্ষণ লাইভ করবো না, 3:45 15 মিনিট লাইভ করবো একদম। আক্তারুল স্যার বলছেন আমাদের সময় একদিন ভালো হবেই। তথাগত স্যার বলছেন তুমি বলো কেমন আছো, আর কি হলো কালকে ঘটনাটা, দুদিন আগের ঘটনাটা দুজন একদমই 2 দিন আগের ঘটনা। কোনো কারণে লাইভে আসতে পারিনি। আমরা যতটা সম্ভব মোহিত আমি বলেছিলাম, কিন্তু পাশে যেহেতু রাস্তা ছিল, গাড়ি চলছিল প্রচুর, সেইভাবে শোনা যায়নি। গৌরব স্যার বলছেন দাদা ডব্লিউবি কোঅপারেটিভ ব্যাংক তো রিক্রুটমেন্ট করছে, অনেকেই রিক্রুটমেন্ট করছে, তবে ব্যাকওয়ার্ড ক্লাস সেকশনে গিয়ে যেটুকু জানলাম যে অনেক দপ্তর থেকে বিসিডব্লিউর কাছে, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার যে ডিপার্টমেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, তো অনেক ডিপার্টমেন্ট থেকে তারা রিভিউ চাইছে, মানে মানে নিয়োগ করার চেষ্টার জন্য তারা কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাস থেকে তারা পারমিশন চাইছে, কিন্তু তাদের কাছে নির্দিষ্ট তারা করতে পারছে না, যারা নিয়োগ মানে নোটিফিকেশন দিচ্ছে তাদের দায়িত্বে। এবং এটা অনেক সময় হাইকোর্টের রায়টাকে মুখ্য রায় হিসাবে এখন কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাস ওইভাবে এগোচ্ছে। আমরা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলাম। তো ওবিসি এ, ওবিসি বি, হাইকোর্টের অর্ডারে যেহেতু এখন ওটা নেই, 2010-এর পর কয়েকটা, প্রায় 66টা মনে হচ্ছে। তো এই মুহূর্তে কিন্তু নিয়োগের চিন্তা কিন্তু ওবিসি নাম এটা পর্যন্ত কিন্তু সরকারের নেই, আর কেউ এই দায়িত্ব নিয়ে করতে চাইবে না। তার একটাই কারণ যে এখন যদি কোনো নিয়োগ নোটিফিকেশান দিতে গেলে কিন্তু আগে একটা রোস্টার থাকে এবং রিজার্ভেশন পলিসি মেনটেন করতে হয়। তো সেই রিজার্ভেশন পলিসি মেনটেন করতে গেলে ওবিসি এ বির ব্যাপারটা অবশ্যই থেকে যায়। শুধু ওবিসি দিয়ে 7% দিয়ে কোনোভাবে নিয়োগ সরকার করবে না। ওবিসি এ বি, এই অবস্থাটা যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার না আসে, ততদিন কিন্তু প্রাথমিকের নিয়োগ কিন্তু হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। কারণ অনেক ব্যাপার রয়েছে, যেটুকু আগের দিন দীর্ঘক্ষণ কথা হলো, তো বিষয়গুলো তুলে ধরছে যে আজকে যদি নোটিফিকেশন রিক্সের মাধ্যমে আসে, কোনোভাবে দেওয়া হয়, কে দায়িত্ব নেবে? এই নোটিফিকেশন আজ দিলে কাল কিন্তু কেউ না কেউ হাইকোর্টের অর্ডারটাকে কন্টেম বা হাইকোর্টের অর্ডারটাকে যদি আমরা না মেনে যদি কেউ নোটিফিকেশন দেয়, বা সুপ্রিম কোর্টের কেসটাকে সাবজেক্ট টু আউটকাম দিয়ে আমরা দেওয়ার প্রসঙ্গ তুলেছিলাম, তা বললো এটা কেস হয়ে গেলে কিন্তু ঝুলে যাবে পুরোপুরিভাবে। সে সময় কিন্তু আরও 3-4 মাস, 5 মাস, 6 মাস লেগে যেতে পারে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। আমরা শুধু এটুকু বলেছিলাম যে অন্ততপক্ষে ফর্ম ফিল আপটা করে রাখা হোক, পিএসসি যেমনভাবে দিচ্ছে আপনারা পরে শুরু করবেন। তো যেটুকু ডিপার্টমেন্টে কথা বলে যেটুকু আমরা বুঝলাম, সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া কিন্তু কোনোভাবে ডিপার্টমেন্ট থেকে কোনো আধিকারিক কিন্তু এই রিস্ক নেবেন না, যার ফলে আমরা কিন্তু একটা মহা বিপদের সম্মুখীন হয়ে আছি। কারণ এই ওবিসির ব্যাপারটা এটা অনেক দিনের আগের কেস, দেখুন কপালটা কত খারাপ হতে পারে। ওবিসির এই ব্যাপারটা কিন্তু অনেক আগের, সে রায়টা কিন্তু আমাদের সামনে এসে হলো। তো এটা পরপর তো কম্পিউটার জেনারেট ঘুরে গেল, আবার ফেব্রুয়ারি মাসে গেল, জানি না কি হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা খুব মানে খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছি। আর এই মুহূর্তে অনেকেই কিন্তু দেখতে পাচ্ছি পুরো আশা ছেড়ে দিয়েছেন, মানে যে কি হবে কি হবে। তো এটুকু আমি বলবো যে আশা ছাড়লে হবে না। 2014 সালেও কেউ জানতো না যে এইভাবে নিয়োগগুলো পর করে ম্যাক্সিমাম সবাই নিয়োগ পেয়ে যাবে। কেউ জানতো না 2017 ব্যাপারটা এই হবে, 2017-এও কেউ জানতো না এতজন চাকরি পাবে। তো ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আর আমাদের যে কর্মসূচিগুলো, আমরা এর মধ্যেও কর্মসূচি মানে করছি ভিতরে, মানে যেগুলো আছে মানে সেগুলো বাইরে বের করছি না। সামনে বড় কর্মসূচি আছে, আমরা জানি না কি পড়া পাবো। বা শুধু এটুকু বলবো যে আমরা এই যে গত মাসের 2 তারিখে মানে যে আমরা কর্মসূচিটা করেছিলাম বিকাশ ভবনে, আমরা কিন্তু 400 জন এসেছিলেন, 400 জন আমরা এসেছিলাম। 400 জন দিয়ে কিন্তু 30-35 হাজার যদি ডিএলএড থাকে সেটা মানা যায় না। সমীক্ষায় দেখা গেছে, আগে যে জিজ্ঞাসা করে যে 30,000 যদি ডিএলএড থাকে কেন 400 জন নামছে, তারা বাদ বাকি তারা কোথায়? তো এগুলো কিন্তু আমাদের কাছে জিজ্ঞাসার মানে প্রশ্নের সম্মুখীন হতে হয় যে আপনাদের এত তাড়া কিসের।
আপনারা 400 জন 1000 জন নামছেন, তাহলে বাদ বাকি যদি 30,000 জন হয়, তাহলে বাদ বাকি 25-30,000 জন কোথায় আছে? এর উত্তর কিন্তু আমরা পাইনি। আমরা অনেকেই দেখতে পাচ্ছি খুব ইন্টারভিউ করছেন বা কোনো না কোনো পেশায় যুক্ত আছেন, চলে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু একটা অংশ কিন্তু আমরা বারে বারে বিভিন্ন যেখানে শিক্ষামন্ত্রী যাচ্ছে, আজ যেমন পূর্বস্থলীতে আমাদের মনে করেছিলাম, ভেবেছিলাম শিক্ষামন্ত্রী আসবেন, সেখানেও কিন্তু অনেকে পৌঁছে গেছে। সেদিন বইমেলায় আমাদের মুখ্যমন্ত্রী এসেছিলেন, তো আমাদের পক্ষ থেকে আমাদের অদিতি ম্যাডাম, সুভাষ স্যার থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনার অনেকে গেছিলেন, গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেনি, যেহেতু একটা নিরাপত্তার ব্যাপার থাকে। তো এই জায়গাগুলো আমরা কিন্তু করতে পারছি না। আমরা কিন্তু যে যার মতো এই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ এইগুলো কিন্তু আমরা শুধুমাত্র আপডেট নেওয়ার জন্য কিন্তু আমরা তাকিয়ে আছি। অনেকেই আছে, সামনের দিনে আমাদের কর্মসূচি তৈরি হবে। শুধু এটুকু বলবো যে এরপরেও কিন্তু নোটিফিকেশন অন্ততপক্ষে ফর্ম ফিল আপ করে কতজন ডিএলএড পূর্ণ প্রশিক্ষিত আছে। না, একজন বলছে আন্দোলন করে বা দিদির চাকরি দেবে না। চাকরি দেবে না কেন? মানে যেহেতু মানে একটা এই 5 বছর পর টেট, এবং সেই টেট উত্তীর্ণদের সবার নিয়োগ বছরে 2বার নিয়োগ, এবং কেউ বসে থাকবে না বলে যে আশ্বাস দেওয়া হয়েছিল, এটা তো ভুল হতে পারে না। 16,500 রিক্রুটমেন্ট কেন কিভাবে হয়েছিল, আপনারা যারা এরা আগে যারা ছিলেন, মানে এখনো পর্যন্ত যারা জানেন বিগত দিনের ইতিহাস, তারা ভালো করে জানেন 16,500 2014 টেট থেকে সেকেন্ডবার নিয়োগ হলো, 2017 নিয়োগ হলো, 22 নিয়োগ হবে। আবার বলছে পজিটিভ থাকুন, 22 নিয়োগ হবেই হবে, এবং এটা একটা বড় নিয়োগ হওয়ার জন্য কিন্তু বিভিন্ন দপ্তরে কিন্তু আমরা যাচ্ছি এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি। হেরে গেলে তো হেরে যেতে হবে। আমি জানি না লাইভে সবাই উত্তীর্ণ কিনা, যারা লাইভ দেখছে, যারা উত্তীর্ণ আছেন তাদের ক্ষেত্রে বলবো যে সময়টা কঠিন, এই সময়টা একটু লড়াইটা করে দিন। সময়টা কঠিন, আমরা ভালো করেই জানেন যে এতদিন অপেক্ষা করে করে থাকা যায় না, একদম পাকা 2 বছর। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু লড়াইটা করতে হবে। আমরা অনেকে টিউশনি পড়াচ্ছেন, বিভিন্ন পেশায় আছেন, কিন্তু টার্গেট কিন্তু এই ইন্টারভিউ এবং শূন্যপদ কত আসবে। এবার আমরা যদি হাল ছেড়ে দিই, বর্তমানে 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ একমাত্র সংগঠন যারা কিন্তু কর্মসূচিগুলো কিন্তু ধারাবাহিক রেখে দিয়েছে। আর সবাই জানে যে এখন নিয়োগ কিন্তু প্রাথমিকেই হবে, কারণ প্রাথমিকের অলরেডি কিন্তু কোয়ালিফাইড বসে আছে। মুখ্যমন্ত্রীর কাছে আমরা যেতে পারছি না, কোনো না কোনোভাবে এতবার চেষ্টা করছি, একদিন কিন্তু আমরা সামনাসামনি হব এবং আমাদের দাবিগুলো কিন্তু পরিষ্কারভাবে আমাদের বঞ্চনার কথা তুলে ধরবো, এই কথা দিয়ে গেলাম। একদিন কিন্তু আমরা যাবো মাননীয় মুখ্যমন্ত্রী সিএম ম্যাডামের কাছে, কোনো না কোনোভাবে চেষ্টা কিন্তু করে যাচ্ছি। আমরা যাবো, আমাদের দাবি মানে আমাদের যে বঞ্চনার কথা, এটা কিন্তু আমরা তুলে ধরবো। এটা দেখবেন মিলে যাবে, এটা আমরা কোনো না কোনো দিন প্রত্যেক জায়গায় কিন্তু চেষ্টা করছি। আর জেলায় যখন যাচ্ছে মুখ্যমন্ত্রী, সেই সময়টা আমরা কাজে লাগান। পরিষ্কার সোশ্যাল মিডিয়াতেই বলছি, যেহেতু কালীঘাটে গেলেও দেখা পাইনি, গত 2 বছর 4 থেকে 5 বার গেছে কালীঘাটে। কালীঘাটে যে প্রসেস, আমরা ডেপুটেশন দিয়ে এসেছি, যারা আমাদের সিএম ম্যাডামের অনেক কাছের, কিন্তু সেইভাবে কিন্তু আমাদের নিয়ে পদক্ষেপ নেননি। এমনকি মুখ্যমন্ত্রীর হাতেও কিন্তু আমাদের ডেপুটেশন দিয়েছি। সেই জায়গা থেকে সামনে কোনো না কোনো দিন আমরা কিন্তু দেখা করবো। আমরা হবে না, এবছরে হবে না, দেবে না, এই সব চিন্তাভাবনা পরিত্যাগ করে আসুন, লড়াইটা একসাথে করি আবারও। যে লাস্ট মিছিলটা হয়েছিল সম্ভবত 28 তারিখ মনে হচ্ছে, সেই মিছিলের মতো একটা কর্মসূচি করে দেখান প্রত্যেকেই। আমাদের দাবি একটা ভালো কেউ যদি শোনে যে আমাদের বঞ্চনার কথা, 2017 প্রাথমিক টেট নোটিফিকেশন, তারপর 18 সালে প্রাথমিক টেট হয়নি, 19 সালে প্রাথমিক টেট হয়নি, 20 সালে টেট হয়নি, 21 সালে টেট হয়নি, 22 সালেও হওয়ার কথা ছিল না। আজকে যদি সুপ্রিম কোর্টের কথা যদি রাজ্য সরকার শুনতো, পর্ষদ, টেটটা যদি মার্চ মাসে হয়ে যেত, 2022 মার্চ মাসের মধ্যে টেট নেওয়ার অর্ডার দেওয়া ছিল, সেই টেট 2022 ডিসেম্বর মাসে নেওয়া হলো। তো 2022 মার্চ মাসে টেট নিলে আজকে এই সমস্যার সম্মুখীন আমাদের হতে হতো না। আজকে কিন্তু আমরা নিয়োগ নোটিফিকেশন 2022 নিয়োগ নোটিফিকেশন ঢুকে যেতে পারতাম, সেই জায়গাটা ফেলে রাখা হলো। এমনকি 2024 সালে টেট নেওয়ার কথা ছিল, কিন্তু সেটা বিকাশ ভবনে অনেক আধিকারিকের সাথে কথা বলে যেটুকু জানতে পারলাম, অনেকেরই এটা সমস্যা ছিল যে এই 2024 আবার টেট নিলে 2022 এখনো পর্যন্ত ক্লিয়ার হলো না, 23 টেট হলো, আবার 24 টেট হবে। তো বিভিন্ন কারণে কিন্তু 2024 টেট নিতে পারেননি, কিন্তু 25 কিন্তু টেট হবে, তার আগে কিন্তু আমাদের নোটিফিকেশন আসবে। এবার শূন্যপদের বিষয়টা নিয়ে যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু থেকেই যাচ্ছে। শূন্যপদ যেটুকু আমাদের 50,000 শূন্যপদের দাবি, সেটা গতদিন আধিকারিকদের সাথেও কথা বলে জানতে পেরেছি, ওনারাও কাগজ পড়েন, তো আমাদের বিষয়গুলো বলছিলেন যে হ্যাঁ দেখলাম, কিন্তু এত শূন্যপদ নেই। আমরা এটাও জানি 50,000 ডিএলএড নেই, তবু আমাদের দাবি থেকে আমরা নড়ছি না, কারণ যেহেতু দীর্ঘদিন অপেক্ষা পর এই নিয়োগ হবে, সেই জায়গায় দাঁড়িয়ে কেউ বঞ্চনার শিকার হোক। আর যারা অলরেডি বয়স পেরিয়ে গেছে, 43 বছর বয়স, আমাদের কাছাকাছি অনেকের 40 বছর, অনেকের 37, 38, 39, বর্তমানে ভ্যাকান্সি বেশি না থাকলে এরা ফাইনাল মেরিট লিস্টে মানে জায়গা করাটা খুব কঠিন হয়ে যাবে। আর আমাদের বরাবরই দাবি কেউ বঞ্চিত যাতে না হয়। আজকে 2014 টেট আমরা জানি, 2017 টেটেও ব্যাপারটাও জানি, 2022 অনেক বঞ্চনার শিকার অনেকে কোয়ালিফাই করেছে, যাদের বয়স অলরেডি অনেক শ্রেণীর বয়স পেরিয়ে গেছে অলরেডি, আর এক শ্রেণীর পেরিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যাতে কেউ বঞ্চনার শিকার না হয়, এবারে যদি যারা খুব পুরাতন যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, পুরাতন ডিএলএড বা সরকারি কোনো কলেজ থেকে ডাইরেক্ট থেকে ডিএলএড করা, যাদের অনেক নাম্বার কিন্তু কম, তাদের আমরা চাই না নতুনটাও বঞ্চনার শিকার হোক, কিন্তু এর একটাই পথ হচ্ছে শূন্যপদ। এই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি হেরে যান, যদি গতি হারিয়ে ফেলেন, যদি আগ্রহ না থাকে, যদি পথে না নামেন, আমরা কিন্তু আমাদের দাবিটা তুলে ধরতে পারবো না। শূন্যপদ কিন্তু প্রত্যেক জেলায় আছে, শূন্যপদ কিন্তু একটা হাইট শূন্যপদ ভ্যাকান্সি কিন্তু থাকে, যেগুলো সবসময় বের হয় না। শূন্যপদ কিন্তু যথেষ্ট শূন্যপদ আছে, যদি নিয়োগ দেওয়ার ইচ্ছে থাকে, কোনো টেট কোয়ালিফাইড বসে থাকবে না। এটা সভাপতি মহাশয় নিজেই বলেছিলেন যে কেউ বসে থাকবে না, নিয়োগ দিতে চাইলে 50,000 নিয়োগ দিতে পারি, কথাটা তো আমার সামনেই বলেছিলেন। তারপর থেকে তো এখন প্রত্যেকটা পেপারে বা আমরা প্রত্যেক জায়গায় দেখতে পারেন যে প্রাথমিক 50,000 শূন্যপদ। এখন আপনি আটকে করে দেখুন 500, 250 এরকম শূন্যপদ দেখতে পাবেন, কিন্তু বাস্তবে সেই শূন্যপদ নয়, অনেক শূন্যপদ আছে।
এবং তারপরে 2335টা সম্ভবত স্কুলে পঞ্চম শ্রেণী ইনক্লুড হয়েছে। তো এই পঞ্চম শ্রেণী ইনক্লুড এর থেকে কিন্তু একটা শূন্যপদ তৈরি হবে, 3টে করে শিক্ষক বাড়ালে প্রচুর শূন্যপদ। তো এই জায়গাগুলো দেখতে হবে। আমরা এইবার যে আন্দোলনের ডাক দেবো খুব দ্রুত, আমরা এই মাসেরই মানে 10 তারিখের মধ্যে একটা ডাক দেবো। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। এই সুযোগ, এই বিধানসভা ভোট বারে বারে আসবে না। এই 5 বছর পরে একটা ভোট আসে, আবার 5 বছর পরে হবে। আর ভোটের আগে কিন্তু একটা নিয়োগ হয়, এটা আমরা সবাই জানি। সেই নিয়োগটা কত সংখ্যক, অনেকে অনেক কিছু করবে, অনেকে অনেক কিছু বলবে। যারা কোয়ালিফাই করতে পারেনি, যারা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 10 নাম্বারের জন্য যারা টেট সার্টিফিকেটটা পায়নি, তাদের কষ্টের কথাটা আমরা জানেন না। যাদের বন্ধুরা কোয়ালিফাই করতে পারেনি তারা জানে কষ্টটা কোথায়। আমাদের দ্রুততার সাথে যদি নোটিফিকেশনটা নিয়ে আসতে পারতাম, আইনি জটিলতা যদি না থাকতো, এতদিন আমরা হয়তো ইন্টারভিউ প্রসেসের মধ্যে ঢুকে যেতাম। তো যাই হোক, কপাল খারাপ থাকলে যেটা হয় আর কি, সেটাই হচ্ছে। জায়গাগুলো প্রত্যেকে তুলে ধরুন, সিএম ম্যাডামকে ট্যাগ করে লিখুন। এই কষ্ট কিন্তু আপনার বাবা মা বুঝবে, আমার বাবা মা বুঝবে, আর কেউ বুঝবে না এই কষ্টটা। যারা 18 কোটি ডিএলএড, আমি একটা দিন পোস্ট করেছিলাম, একটা জিজ্ঞাসা করছিলেন যে 5 বছরের বঞ্চনা মানে বুঝলাম না। তো আমি ওনাকে বুঝিয়ে দিলাম, 2017 টেট নোটিফিকেশন বলি লেখার সময়, আমি 21 সালে টেট হতে পারে, কিন্তু 2017 নোটিফিকেশন ছিল, 2017 নোটিফিকেশন ছিল 2017রই লাস্ট ডিএলএড 15-17 17-19 খুব সম্ভব, 17-19 খুব সম্ভব। তারা কিন্তু 2017 টেট লাস্ট ডিএলএড ব্যাচ কিন্তু দিতে পেরেছিল। তারপর 18-20 থেকে কিন্তু তারা 18-20 যে ডিএলএড যারা করেছিল, তাদের মতো কপাল খারাপ কারোর নেই। তারা 18 সালে ডিএলএড ভর্তি হলো, 18 পরীক্ষা দিতে পারেনি, 19 পরীক্ষা দিতে পারেনি, 20 পরীক্ষা দিতে পারেনি, 21 পরীক্ষা দিতে পারেনি, 22 শেষে ডিসেম্বর মাসে গিয়ে পরীক্ষা দিল। তাদের মতো বঞ্চনার শিকার আমার মনে হয় কেউ নেই। তাই তো বলি 5 বছরের বঞ্চনা, এটা তো বাস্তবিক 5 বছরের বঞ্চনা। উত্তীর্ণ হয়ে সাংবাদিক বৈঠক করে কথাগুলো আমাদের মনে আছে, যারা দেখেননি একটু ইউটিউবে দেখে নেবেন, যে বছরে 2বার নিয়েও টেট পাস কেউ বসে থাকবে না। আজকে সেই কথাগুলো কোথায় গেল, প্রতিশ্রুতিগুলো কোথায় গেল? এটা আমাদের বুকে আগুন জ্বলে না? যারা এখনো পর্যন্ত রাজপথে আসেননি, এখনো পর্যন্ত মিছিলে হাঁটেননি, তাদের উদ্দেশ্যে কথাগুলো আমি বলছি। যারা আসছে তারাই আসছে, ট্র্যাক থেকে সরে যাবেন না। ডিএলএড যারা করেছেন তারা ভালো করে জানেন কতটা কষ্ট করে একটা পূর্ণ প্রশিক্ষিত, মানে 24 মাসের ডিএলএড কমপ্লিট করতে কতটা কষ্ট করতে হয়, প্রত্যেকেই জানেন ভালো করে। আর যত দিন যাচ্ছে তত কিন্তু জটিলতাগুলো বাড়ছে। যারা যারা মানে দেখেছি এর আগে, যারা 18 মাসে ডিএলএড যারা, তারাও কিন্তু আস্তে আস্তে বৈধ হয়ে যাচ্ছে। তো আইনি অর্ডার এটা আমাদের সকলকে মানতে হবে। নোটিফিকেশন আসলে অন্তত আমরা বেঁচে যাবো, নোটিফিকেশনটা নিয়ে আসতে পারলে। আমরা ইতিমধ্যে কোনো না কোনো কর্মসূচি ঘোষণা করবো, চিন্তাভাবনা আছে, কাজ চলছে। প্রত্যেকেই বলবো যে লাস্ট মিছিলটা হয়েছিল, এই মিছিলে আসুন। আর গতদিন 2 তারিখে যে বিকাশ ভবনে গেছিলাম আমরা, এই জায়গাটা প্রত্যেকের আসার দরকার ছিল। আমরা তো ভেবেছিলাম কোনো আন্দোলন করবো না। আন্দোলনটা কেন করতে হচ্ছে, কেন যেতে হচ্ছে, এই বিষয়গুলো সবাই জানে ভালো করে। আর অনেকেই আছে, এই 2022 টেট পাস একটা কথা কি, অনেক খুব কম বয়সী যারা অনেক কোয়ালিফাই করেছে, কম বয়সী যারা, তাদের এখনো সেই খিদেটা নেই, তাই রাজপথে আসে না। আজকে যদি বিকাশ ভবনে বসতে পারতাম, রাত জাগতে পারতাম, কিছু না কিছু আমাদের নিয়ে একটা পদক্ষেপ তৈরি হতো। সেই জায়গাটা আমরা তৈরি করতে পারিনি, সবাই থানায় গিয়ে বসেছিলাম। আমাদের বলা হোক যে আমাদের অন্যায় কি, আমাদের দাবি অন্যায় কিনা। আজকে অনেকেই মানে বিয়ের থেকে শুধু জেলা গ্রুপ নয়, আমাদের অনেকেই কিন্তু এই আশা হারিয়ে ফেলছেন। আমি দেখতে পাচ্ছি, দেখতেও খারাপ লাগছে, যারা এত সক্রিয় ছিল দিন দিন আশা হারিয়ে ফেলছেন। কিন্তু আশা হারাবেন না, হঠাৎ করে কিন্তু জায়গা তৈরি হবে। আসুন এই ফেব্রুয়ারি মাসটা ওবিসি মামলাটার দিকে তাকাবো আমরা। আর শুধু ওবিসি মামলা দোহাই দিলে চলবে না, আমাদের অন্তত একটা প্রসেস শুরু হোক, তাহলে কিছুটা অন্তত আমরা একটা শক্তি পাবো, একটা স্বতঃস্ফূর্ততা আসবে আমাদের মধ্যে, যে কতজন পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড আছে, এটা নিয়ে একটা পোর্টাল খুলে অন্তত দেখা হোক, তারপর শূন্যপদ ঘোষণা করা হোক। আমরা পারি সকলে, যদি আমাদের 30,000 ডিএলএড যদি থাকে, আজকে 30,000 যদি পথে নামা হয় কলকাতার রাজপথে, যদি বসে থাকা যায় যে আমাদের দাবিগুলো মানা হোক তারপর উঠবো। পিছনে দিনের ভাবতে পারছেন, 2009-এর নিয়োগ এখন হচ্ছে, 2009 সালের নিয়োগ এখন হচ্ছে। মালদা হলো, দেখলাম প্রথমে হাওড়া ডিস্ট্রিক্ট থেকে শুরু হলো, হাওড়া ডিপিএসসি, মালদা, উত্তর 24 পরগনা। আজকে যারা নতুন পাস করছে এবং যে রায়গুলো আসছে আমরা দেখতে পাচ্ছি, যেখানে পরিষ্কার বলা হচ্ছে নিউমেরিক ভ্যাকান্সি তৈরি হলেই 2009 পাবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যারা নতুন উত্তীর্ণ হচ্ছেন, বা যারা ডিএলএড পাস করে ফ্রেশার ক্যান্ডিডেট যারা, তারা কি সুযোগ পাবে না কোনোদিন? ভুল তো কিছু হয়েছে, ডিপিএসসি তো ভুল করেছে। হাওড়া থেকে কনসার্ন দেওয়ার কারণে 2009 গুলো প্রত্যেকটা জেলায় পরিস্থিতি তৈরি হচ্ছে। 2009 যারা কোয়ালিফাই, বা তাদের নিয়ে আমাদের বিরোধিতা নেই, কিন্তু আমরা তো বঞ্চনার শিকার হচ্ছি পর্ষদের, মানে ডিপিএসসির ভুলে, পর্ষদের ভুলে। এটা তো আমরাই সমস্যার সম্মুখীন হচ্ছি। এভাবে বসে থাকা যায় বলুন ভালো করে? আজকে লাইভটা করবো না ভাবছিলাম, অনেক ব্যস্ততার মধ্যেও, চারিদিকে সরস্বতী পুজো, বিভিন্ন কোচিং সেন্টারে সব সরস্বতী পুজো হচ্ছে, মায়ের আরাধনা হবে, তো সব দিকে ব্যস্ততা আছে। তার মধ্যে ভাবলাম যে এই বিষয়গুলো তুলে ধরার দরকার। আমরা হারিয়ে যাবেন না, সরস্বতী পুজোটা মিটুক। আর এর মধ্যে আমরা কিছু কর্মসূচি অলরেডি কর্মসূচির পথে চলে গেছি, সেটা এখন আমি বাইরে বলছি না, ঠিক টাইমে টেলিগ্রাম মিটিংয়ে জানানো হবে। শুধু বলবো ট্রাক হারাবেন না, বাড়িতে পড়ো, রাস্তায় লড়ো। এই কথাটাই বিশ্বাসী যারা, তারাই কিন্তু সঠিক পথে আছেন, এটুকুই বলে। আমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে বলবেন। আর এই যে কমেন্ট করছে সবাই কিন্তু উত্তীর্ণ নয়, নেগেটিভ কমেন্ট দেখে কেউ মানে খারাপভাবে নেবেন না। অনেকেই আছেন যারা টেট কোয়ালিফাই না, বা প্রশ্নভুল মামলার সাথে যুক্ত, বা
2014 প্রশ্ন ভুল মামলা ম্যাট 1594 বা 2022 প্রশ্ন ভুল মামলা 1060। তো এইসব বিভিন্ন আইনয়েস থেকে শুরু করে বিভিন্ন ক্যান্ডিডেটরা আছে, বিভিন্ন কমেন্ট থাকবে। তো একটাই কথা বলবো, বৈধ ডিএলএড এবং পরবর্তীকালে উত্তীর্ণ ক্যান্ডিডেটের জন্য 2022 প্রাথমিক টেট বা ডিএলএড ঐক্যমঞ্চ লড়ছে। আগামী দিনে লড়বো, শেষ পর্যন্ত লড়বো। আমরা চাই না প্রশ্ন ভুল থেকে 2014 প্রশ্ন ভুল মামলা যদি এখন রায় আসে, এর থেকে খারাপ আর কিছু হবে না। 2014 ম্যাট 1594 এই রায়টা যদি বর্তমানে কোনোভাবে আসে, তাহলে এর থেকে খারাপ কিছু হবে না। আমরা চাইছি দ্রুত নিয়োগের বিষয়টা, যাতে এই ওবিসি সমস্যাটা মিটে দ্রুত নিয়োগ হয়। এই বিষয়টা দিকে আমরা নজর রাখছি। আমরা গেছিলাম, গিয়ে ব্যাকওয়ার্ড ক্লাসে এটা জানার বিষয়গুলো তুলে ধরেছি। তো সব দিক থেকে কিন্তু চেষ্টা করতে হবে আমাদের। দরকার হয় আমাদের আরও যারা সরকারি আধিকারিক তাদের কাছে জানাতে হবে বিষয়গুলো, যে 2014 মানে এই 22-এর বিষয়টা অনেকেই জানেন না, যে 22-এর নিয়োগ হচ্ছে, আবার 22-এর টেট অনেকেই বোঝেন না, কিন্তু এগুলো আমরা বুঝিয়েছি বারে বারে। আজকে আমরা জানেন যে কোনো মানে চ্যানেল কিংবা আপনার প্রিন্ট মিডিয়া তারা কিন্তু এখন আর ভুল লেখে না, এখন কিন্তু ঠিকঠাক লেখে আমাদের বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেন। তো মাননীয় মুখ্যমন্ত্রীও জানেন ভালো করে যে এই টেট উত্তীর্ণরা বসে আছে, কারণ আমরা লাগাতার কিন্তু এই গত 2 বছর আন্দোলন করে গেছি, লাগাতার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য। এটুকুই বলার। শুধু এটুকু বলবো, আমরা আশা হারাবেন না। অনেকে আশা হারিয়ে গিয়ে ইনঅ্যাক্টিভ হয়ে গেছেন। শুধু এটুকু বলবো, আশা হারাবেন না। 2014 সালের ওই টেট এতজন টেট কোয়ালিফাই করেছিল, বেশ কিছুজন টেট কোয়ালিফাই করেছিল, তো তারাও ভাবিনি যে এটা পরপর নিয়োগগুলো হবে। তারাও ভাবিনি যে পরপর নিয়োগ করে 2014 কেউ বসে থাকবে না। ধাপে ধাপে নিয়োগ, মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন যে ধাপে ধাপে নিয়োগ হবে। তো 22-এর ক্ষেত্রে ধাপে ধাপে না, বড় একটা ভ্যাকান্সি চাই, যাতে সবাই বেরিয়ে যেতে পারে। এই দাবিটা কিন্তু প্রত্যেক জায়গায় আছে, এবং এই দাবির জন্য যেখানে যেতে হয় সেখানে যাব। ভেঙে পড়ার কোনো জায়গা নেই। অনেকে ভেঙে পড়ছে, কিন্তু ভেঙে পড়বেন না। ভাবুন যে বাবা মায়ের কষ্টের টাকা দিয়ে 2 বছরের ডিএলএড প্রশিক্ষণ নিয়েছেন, আর 2 বছরে কতটা খাটতে হয় আমাদের। খাতা কিংবা ইন্টার্নশিপ থেকে শুরু করে আমরা আমাদের ইন্টারনাল এক্সটার্নাল থেকে শুরু করে আমাদের কতটা খাটতে হয়েছে। তো এটা বৃথা যাবে না। আর একটা টেট কোয়ালিফাই করতে গেলে আমরা হয়তো ভাবছি যে টেট কোয়ালিফাই 2022-এর প্রশ্ন অনেক ছিল, কিন্তু সবাই পাস করেনি কেন বলুন তো? এত কম সংখ্যা কোয়ালিফাই করলো কেন? আর 2023-এর টেটেও কিন্তু কোয়ালিফাইয়ের সংখ্যা খুব কম। তো কোয়ালিফাই যারা আছে তারা আজও কালো কিন্তু নিয়োগ পাবে, কিন্তু যাদের বয়সটা পেরিয়ে যাচ্ছে, যারা এই অপেক্ষায় তাদের যাদের দিন কাটছে, তাদের মতো খারাপ কেউ আর নেই। সামনে টেট হোক আর না হোক সেটা ফ্যাক্টর নয়। উত্তীর্ণ যারা আছে তাদেরকে চাকরি দিতে হবে, উত্তীর্ণ যারা আছে তাদেরকে স্কুলে পাঠাতে হবে। কারণ প্রাথমিক স্কুলগুলো এক ভগ্ন প্রায়। যে সমীক্ষা আমরা দেখতে পাচ্ছি, এই সমীক্ষা দেখে অবাক হয়ে যাচ্ছি যে কোনো স্কুলে শিক্ষক নেই, কোনো স্কুলে ছাত্র নেই, শিক্ষার্থী নেই। এর দুটো কারণেই কিন্তু এই ধারাবাহিক নিয়োগের অভাব। এই দুটো কারণেই ধারাবাহিক নিয়োগের অভাব। যে সমীক্ষায় আমরা দেখতে পাচ্ছি কোনো স্কুলে একজন টিচার আছে। তো অভিভাবিকা যারা আছেন, গার্জেন যারা আছেন, তারা সবাই নিজের সন্তানকে কিন্তু একটা ভালো স্কুলে দিতে চান। কিন্তু স্কুলে যদি টিচার নিয়োগ না থাকে, একজন দুজন টিচার থাকে, তাহলে বেসরকারির দিকে তারা কিন্তু যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি গত দিনে দেগঙ্গায়, গতকাল অভিভাবিকেরা কিন্তু দেগঙ্গায় তারা কিন্তু রাস্তায় নেমে, শিক্ষার্থী এবং তাদের বাবা মায়েরা রাস্তায় নেমে কিন্তু প্রতিবাদ জানিয়েছে, তারা শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে। কুর্নিশ জানাই দেগঙ্গার মানুষকে। প্রত্যেকটা জেলায় জেলায় করুন এটা, প্রত্যেকটা জেলায় জেলায় তুলে ধরুন। ছাত্র, শিক্ষক, অভিভাবিকা রাস্তায় নামুন। শিক্ষক নিয়োগ ছাড়া কিন্তু এই প্রাথমিকের এই যে ভগ্ন দশা, এই অবস্থা কিন্তু তৈরি হয়ে থাকবে। প্রত্যেক জেলায় জেলায় অনুরোধ করবো, জেলায় জেলায় আমরা এই আন্দোলনে সামিল হন। কারণ সরকারি স্কুল বন্ধ হলে আপনার আমার এই মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা আমরা আছি, আমাদের সন্তানরাই কিন্তু বঞ্চিত হচ্ছে একদম প্রত্যক্ষভাবে। মানুষের জন্যই সরকার। অনেকে ভেঙে পড়ে যে সরকার দেবে না, হবে না। মানুষের কল্যাণের জন্য সরকার, নির্বাচিত সরকার। এত কিছু কিসের, এত চারিদিকে এত মানুষের সবকিছু কল্যাণের জন্য, নির্বাচন থেকে শুরু করে এত কিছু সব মানুষের কল্যাণ সাধনের জন্য। প্রত্যেকটা প্রাথমিক স্কুলে যে ভগ্ন দশা বর্তমানে তাকানো যায় না, কিছু কিছু স্কুল বাদে, সেই জায়গাটা ধারাবাহিক নিয়োগ নেই। যে স্কুলে 8 জন 10 জন টিচার থাকে, সেই স্কুলে কিন্তু শিক্ষার্থীর অভাব নেই। আপনারা বাড়ির পাশে বিচার করে দেখুন, 10 জন শিক্ষক যে স্কুলে আছে, সেই স্কুলটা কিন্তু একদম বেসরকারি স্কুলের মতো সরকারি স্কুল চলছে। সেখানে ভর্তি করার জন্য অনেক সময় অনেক স্কুলে ডোনেশন দিতে হয়। এমনও আছে যে সরকারি স্কুলে ভর্তি করার জন্য পরীক্ষা দিতে হয়, লাইন পড়ে সরকারি স্কুলে। তাহলে 3 জন টিচার, 1 জন টিচারে আপনার আমার বাড়ির সন্তানকে কেউ দেবে? এটা বুঝতে হবে। গতদিনে দেখছিলাম এক অফিসার, পুলিশ অফিসার এই বিষয়ে বক্তৃতা রাখলেন, খুব ভালো লাগলো। প্রত্যেকেই নিজের নিজের জায়গা থেকে কাজগুলো করুন, শুধু সরকারের দোহাই দিলে হবে না। সরকার যদি ভুল করে সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া দরকার। কারণ আমাদের কল্যাণ সাধনের জন্য, আমাদের সন্তানদের কল্যাণ সাধনের জন্য কিন্তু এই প্রাথমিক শিক্ষা। উন্নত দেশগুলো আমরা দেখেছি, উন্নত দেশগুলো জাপান হোক, রাশিয়া হোক, চীন হোক, তারা কিন্তু এলিমেন্টারি এডুকেশনটাই কিন্তু শক্ত হাতে দেখেন, শক্তভাবে দেখেন। এলিমেন্টারি এডুকেশনটা বাচ্চাদের কোন শিক্ষার্থী কিভাবে সামনের দিনে কি হবে সেটা কিন্তু বোঝা যায়, সেটা দেখলে বোঝা যায়। তাই এলিমেন্টারি এডুকেশনটাকে জোর দেওয়া হয়। আমাদের পাশের রাজ্যগুলো দেখুন না, বিহারের নিয়োগটা দেখুন না, গুগলে সার্চ মারুন 2025 সালে বিহারে কত নিয়োগ হবে প্রাথমিক শিক্ষক, দেখুন, দেখতে পাবেন। আর 8,000, 10,000, 20,000 ভ্যাকান্সি দিলে বা চলবে না। প্রত্যেকেই পথে নামুন। আমরা বেশ কয়েকজন বলবো কেন, প্রত্যেকেই পথে নেমে এটা জানান এবং প্রত্যেকটা নিজের এলাকায় এই জায়গাগুলো তুলে ধরুন। শিক্ষক নেই, এই জায়গাগুলো ছবি তুলুন, ভিডিও করুন, সোশ্যাল মিডিয়াতে দিন, ট্যাগ করুন মুখ্যমন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে, শিক্ষামন্ত্রীকে। সবকিছুর একটা সীমা থাকা দরকার আছে। 5 বছর টেট হলো না, সেই টেট থেকে এই নিয়োগ হলো, মানে এতদিন বসে থাকা হলো। আজকে 2017 যে টেট হলো 21 সালে, আর 3টে মাস ওয়েট করে রাখা গেল না। 3 মাস ওয়েট করলে তো আর ভ্যাকান্সি বাড়িয়ে তো আর 22-এ টেট উত্তীর্ণরা ঢুকে গেলে তো মিটে যেত। মার্চ মাসে টেট নিয়ে যে একবার যদি নিয়োগ নোটিফিকেশন দেওয়া হতো, তাহলে এতদিন বসে থাকার সম্ভাবনা থাকতো না।
সেই জায়গা না করে টেটের মানে রিক্রুটমেন্টের নোটিফিকেশন দিয়ে আমাদের টেট নোটিফিকেশন দেওয়া হলো, যেটা মার্চ মাসে সুপ্রিম কোর্টের অর্ডার দেওয়ার কথা ছিল। আমরা যারা একটু জানেন বিস্তারিত, আমরা বুঝতে পারছেন ব্যাপারটা। ভ্যাকান্সি বাড়িয়ে যদি নিয়োগটা করা হতো, আজকে পিছনে যে নিয়োগগুলো কিছু কিছু ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করা হয়েছে, তার জন্য আইনি জটিলতা কেউ না কেউ করেছে। আমি বলছি না কোনো সরকার করেছে, বাট কোনো ব্যক্তি স্বার্থ এটা দেখা হয়েছে, যার ফলে আইনি জটিলতাগুলো তৈরি হচ্ছে। দেখুন, আমার পিছু টান নেই, লড়াইটা করবো। গত 2 বছর করে এসেছি, সামনের দিনেও করবো। বঞ্চিতদের স্বার্থে বঞ্চনার বিরুদ্ধে লড়াই চলবে, এই সিস্টেমের বিরুদ্ধে লড়াই চলবে। আমার কোনো সরকারের আধিকারিক, কোনো মন্ত্রী, আমলা তাদের বিরোধিতা নয়। আমাদের সমস্যাটা তুলে ধরা হোক, বারবার লাইভে বলি, কোনো সরকার বিরোধী নয়, কোনো আমলা বিরোধী, কোনো আধিকারিক বিরোধী নয়। আমাদের বিষয়টা ভাবা হোক, এই সিস্টেমের বিরোধিতা করছি আমি। এভাবে একটা নিয়োগ 2009 সালে 2014 সালে নিয়োগ এখনো চলবে। আর যারা নতুন ফ্রেশার, যারা উত্তীর্ণ হয়ে রয়েছে, কষ্ট করে যারা পড়াশোনা করে রাজ্যে পড়াশোনা করে বসে আছে, তারা দীর্ঘদিন মারাও যাচ্ছে। অনেকে 2-3 জন মারা গেছে, 2 জন মারা গেছেন টেনশনে তাদের, অনেকে নিজে মৃত্যুবরণ করছে। তো কেউ এই পথ নেবেন না, এগুলো ঠিক না। লড়াইটা বেঁচে থেকেই হবে। এবং উত্তীর্ণ যারা আছে তারা কিন্তু সামনের দিনে কিন্তু কোয়ালিফাই, মানে উত্তীর্ণ যারা আছে সামনের দিনে কিন্তু মেরিট লিস্টে আনার জন্য লড়াই চলবে। এবং যারা মেরিট লিস্ট যাতে একটা বড় ভ্যাকান্সি থাকে, সেটা টার্গেট রাখতে হবে। কেউ যেন দিনের শেষে যেন না কাঁদে, কারণ আমরা জানি একবার নিয়োগ হচ্ছে, আবার কত বছর পরে হবে তার কোনো ঠিক নেই। সেই জায়গায় কেউ যেন বঞ্চনার শিকার না হয়, একদম উত্তীর্ণ পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড। এটুকুই বলার, আর বেশি কিছু বলার নেই। আমাদের জার্নিটা খুব কঠিন, খুব কষ্টের। শুধু এটুকু বলবো, সামনের দিনে যে আমরা কর্মসূচিগুলো করছি, আসুন। আর জেলায় জেলায় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং আধিকারিকরা গেলে তাদেরকে ডেপুটেশন দিন, বিষয়গুলো জানান। সম্ভব আমাদের দাবি যদি ভালো করে কেউ বসে বসে শোনেন 2 মিনিট, তো সবাই বুঝতে পারবেন পরিস্থিতিটা কতটা বঞ্চনার শিকার আমরা। আজকে বন্ধুরা অনেকে স্কুলে আছে, 2017 টেট উত্তীর্ণ যারা আছে, 14 উত্তীর্ণ আছে, আমরাও যাব। এটা একদম পজিটিভ দিক ধরে রাখুন। শুধু ভ্যাকান্সি নিয়ে আমাদের চিন্তা, ভ্যাকান্সি কত আসবে। আর 2025-এর মধ্যেই অনেক আগে নোটিফিকেশন আমরা বের করে আনবো। অনেকে বলছেন যে দাদা এবছরই কি হবে? হ্যাঁ, এবছরই হবে, এবছরই দিতে হবে। এবছর কেন, এই বছরের মাঝামাঝি মধ্যেই দিতে হবে। আর কেউ যদি বাড়িতে বসে দাবিগুলো রাখেন, তাহলে কিন্তু নোটিফিকেশন কিন্তু পেতে একটু সমস্যা আছে। আর আপনারা এটাও ভাববেন না যে ওবিসি মামলা মিললেই, আজকে মিললে কাল নোটিফিকেশন আসবে। এটা ভাবলে কিন্তু ভুল হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দরকার, বারবার বলি। সেই জায়গাটা তৈরি করুন, সুযোগ পেলে আমার সাথে কথা বলুন। কার কোন জায়গায় কোন স্থানে কোন পরিস্থিতিতে সুযোগ চলে আসবে কেউ জানে না। এটুকুই বলার। ভেঙে পড়বেন না, লক্ষ্য স্থির আছে। আপনি যেটুকু কাজ, মানে উত্তীর্ণ হয়ে আছেন, প্রধান কাজ যেটা উত্তীর্ণ হওয়া, কোয়ালিফাই হওয়া, এটা হচ্ছে প্রধান। ডিএলএড পূর্ণ প্রশিক্ষিত কোয়ালিফাই করে আছেন, এটা হচ্ছে প্রধান। আপনার যে স্টেপগুলো আপনি কিন্তু অতিক্রম করে এসেছেন, আমরা অতিক্রম করে এসেছি। শুধু একটা মানে ইন্টারভিউটুকু বাকি আমাদের, এটুকুই। আর অনেকে বলেন যে আজীবন টেট সার্টিফিকেট বৈধ থাকবে, এটা সত্যি। কিন্তু আমরা আজীবন না, আমরা চাইছি একটা নোটিফিকেশন, সেই নোটিফিকেশনে সবাই যেন বেরিয়ে যায়। কারণ পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড কিন্তু বেশি সংখ্যক নেই। কারণ আপার প্রাইমারি 2017, 2014 অনেক টেট কোয়ালিফাইরা কিন্তু 2022-এ কোয়ালিফাই করে আছে, অনেকে চাকরি করছে। আমরা এও দেখতে পাচ্ছেন যে আপার প্রাইমারিতে কিন্তু কত ভ্যাকান্সি আছে, যারা যুক্ত হচ্ছেন না। বিভিন্ন পেশায় কিন্তু এত দীর্ঘদিন পর যদি নিয়োগ হয়, বিভিন্ন পেশায় কিন্তু অনেকে চলে গেছে। তাই উত্তীর্ণ সংখ্যা কিন্তু খুব বেশি হবে তা কিন্তু নয়। আমরা ইতিমধ্যে আবারও দাবি রাখছি যে কতজন পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড আছে, এটা অন্তত একটা সমীক্ষা করা হোক একটা পোর্টাল খুলে। তারপর সেই অনুযায়ী নোটিফিকেশনটা দেওয়া হোক, শূন্যপদটা দেওয়া হোক। তাহলে অন্তত যাদের বয়স পেরিয়ে গেছে একদম, যাদের মানে 1 বছর বাকি বা 6 মাস বাকি বা 5 মাস বাকি বা 3 মাস বাকি, তারা অন্তত বেঁচে যাবে। তারা অন্তত এই জীবনে তাদের অন্তত ইন্টারভিউ এবং অন্তত স্বপ্নপূরণটা হতে পারে। এটুকুই বলার, বিশেষ কিছু নেই। শুধু এটুকু বলবো, মোটিভেট থাকুন ভালোভাবে, অন্যকে মোটিভেশন করুন। আর প্রত্যেকটা ডিএলএড কলেজকে বলবো, প্রত্যেকটা ডিএলএড কলেজ আমাদের এলাকায় যারা আছে, ডাইরেক্ট থেকে শুরু করে ডিস্ট্রিক্ট যে ট্রেনিং কলেজগুলো আছে, আপনারা অনেকে এই 22 টেট পাস কিন্তু অনেকে জানেন না যে উত্তীর্ণরা আমরা একটা সংগঠন আন্দোলন দেখেন, কিন্তু সেই যোগাযোগ পাচ্ছেন না। ইউটিউব বলুন, ফেসবুক বলুন বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বলুন, তাদেরকে সংঘবদ্ধ হওয়ার জন্য জানান। সংঘবদ্ধতাটা খুব প্রয়োজন। এটুকু। 45 শেষ করার কথা অনেক বেশি হয়ে গেল। ভালো থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন। আর কেউ এই যে ডিপ্রেশন কথাটা অনেকে ইউজ করে, অবসর কথাটা ইউজ করে, এই কথাগুলো কেউ মাথায় আনবেন না। সাথে সাথে অন্যান্য কাজ করুন, যেটা ভালো লাগে সেটা করুন। উত্তীর্ণ হয়ে আছেন, পূর্ণ প্রশিক্ষিত হয়ে আছেন, একদিন কিন্তু হবেই হবে। আমরা এই যে টেনশন, ডিপ্রেশন, এইসব বিষয়গুলো আমাদের লাইফে থাকবে, ভালো মন্দ থাকবে, সবকিছু এটা নিয়ে চলতে হবে। কিন্তু কেউ হারিয়ে যাবেন না। আমরা কিন্তু হেরে যাইনি। আমরা হয়তো কোনো কিছু করছি না সেইভাবে এখন, কিন্তু পথে কিন্তু আছি। লক্ষ্য কিন্তু স্থির আছে আমাদের। কিন্তু প্রত্যেকদিনই প্রায় বলতে গেলে যে 23টা জেলার অ্যাডমিন আছে যারা, তাদের নিয়ে কিন্তু আলোচনা হয় যে কি করণীয়, এখন কি করতে হবে। আজ শিক্ষামন্ত্রী কোথায় যাচ্ছে, কাল মুখ্যমন্ত্রী কোথায় যাচ্ছেন। আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে আমাদের কাছে যাওয়ার চেষ্টা করছি। একদিন ঠিক পারবো। আর দাবিটা যদি মুখ্যমন্ত্রীর সামনে, যদি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দাবি যদি একটু শোনেন, 1 মিনিট কষ্ট করে, আমার মনে হয় অনেক সহানুভূতি জাগবে আমাদের প্রতি, যে এতদিন বসে থেকে টেট হলো। ঠিক আছে, এটুকু বলার। সকলে ভালো থাকবেন। আর নিজের প্রতি খেয়াল রাখুন, পড়াশোনার মধ্যে থাকুন, ভালো কাজ করুন, ভালো চিন্তা করুন। আর নেগেটিভ দিকে বেশি যাবেন না। নিয়োগ কিন্তু হবে, এই প্রাথমিকে হবে। আবারও বলছি, নিয়োগ কিন্তু প্রাথমিকে হবেই হবে। আর সেটা কেমন হবে, বড় নিয়োগের আশায় আমাদের লড়াই কিন্তু জারি থাকবে। ধন্যবাদ সকলেই। সরস্বতী পুজো উপলক্ষে বিদ্যা দেবীর আরাধনা হবে। সকলে ভালো থাকবেন। রবিবার সোমবার পুজো হবে। আমরাও স্কুলে পুজো করেছি এক সময়, 9-এ যখন পড়তাম। তাও একটা খুব আনন্দ সেগুলো। ভোরবেলা উঠে কলা গাছ দেয়া, স্কুলের মাঠে কলা গাছ দিয়ে সাজানো। যে স্কুলে পড়তাম তখন কারেন্ট ছিল না, হেরিকেনের আলো ছিল। মানে আমাদের বাড়ির দিকে কারেন্টটা খুব দেরিতে এসেছিল।
বেশ এই কয়েক বছর কারেন্ট এসে তো হেরিকেন জ্বালিয়ে জ্বালিয়ে প্রত্যেকটা মাঠে ফুল দিয়ে কলা গাছ দিয়ে মানে দিয়ে পুজোর জায়গা তৈরি করতাম। তো সেগুলো এই টাইমটা আসলে ফিল করি। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকুন, আর বাবা মাকে জানান যে হবে, অবশ্যই হবে, এটুকুই। ভালো থাকবেন সকলে, সকলে সুস্থতা কামনা করি।